লাইভ ক্লাসে অংশগ্রহণকারী সম্মানিত অভিভাবক, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিজানুর রহমান সরকার, বিরামপুর আইসিটি স্কুলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা চতুর্থ শ্রেণীর গণিত বিষয়ের পঞ্চম অধ্যায়ের অনুশীলনী 5.3 সমস্যাগুলি নিয়ে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা দেরি না করে আমাদের ক্লাস শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত ক্লাসে আমরা গাণিতিক বাক্য ও হিসাবের ধারাবাহিকতা সম্পর্কে জেনেছি। গাণিতিক বাক্য কাকে বলে জেনেছি ও গাণিতিক বাক্যে নিয়ে কয়েকটি সমস্যা আমরা সমাধান করে চেষ্টা করেছি। আজ আমরা করব এই গাণিতিক বাক্য নিয়ে অনুশীলনী 5.3 যেগুলি সমস্যা আছে সেগুলি সমস্যা সমাধান করার চেষ্টা করব। চলো, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের অনুশীলনী 5.3 1 নম্বরে আছে হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। হিসাবে ক্রমের নিয়ম ব্যবহার করে সমাধান করার আগে আমাদের সর্বপ্রথমে কিছু বিষয় সম্বন্ধে জানতে হবে। তাহলে আগে আমরা সেগুলি সম্পর্কে জানি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো, ক্রম অনুসরণ করে সমস্যা সমাধানের উপায়। ক্রম অনুসরণ করে সমস্যা সমাধানের উপায়। প্রথমে দেখো, সাধারণভাবে বাম থেকে ডান দিকে হিসাব করতে হয়। আমাদের বাম থেকে ডান দিকে হিসাব করতে হবে। দ্বিতীয়ত, যদি কোনো গাণিতিক বাক্য যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি প্রক্রিয়া চিহ্ন থাকে। আমি আবার বলতেছি, যদি কোনো গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টি প্রক্রিয়া চিহ্ন থাকে, তবে ধারাবাহিকভাবে ভাগ, তারপর গুণ, তারপর বিয়োগ, তারপর যোগের হিসাব করতে হয়। আমরা জানলাম কোনো গাণিতিক বাক্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগে 4টি প্রক্রিয়া থাকলে সর্বপ্রথম আমাদের করতে হবে ভাগের কাজ, তারপর করতে হবে গুণের কাজ, তারপর বিয়োগ, তারপর যোগের কাজ। 3 নম্বরে দেখো, বন্ধনী থাকলে, প্রথম বন্ধনী থাকলে আগে বন্ধনীর ভিতরে হিসাব করতে হয়। এর মানে আমরা বুঝলাম, বন্ধনী দ্বারা কোনো গাণিতিক বাক্য যদি আবদ্ধ থাকে, সর্বপ্রথম আমাদের বন্ধনীর ভিতরে কাজটি করতে হবে। এটি যে প্রক্রিয়া চিহ্ন থাকবে, যদি ভাগের কাজ থাকে তারপর আগে ভাগের কাজ করব, তারপর গুণের কাজ করব, তারপর বিয়োগের কাজ, তারপর যোগের কাজ। তাহলে চলো আমরা প্রক্রিয়া চিহ্ন জানলাম, কিভাবে ক্রম অনুসরণ করে সমস্যা সমাধান করতে হয় তা জানলাম। এখন আমরা করব অনুশীলনী 5.3 যেগুলি সমস্যা আছে সেই সমস্যাগুলো আমরা সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, 1 নম্বরে আছে আমাদের হিসাবের ক্রমের নিয়মটি ব্যবহার করে সমাধান করো। এখানে মোট 4টি অঙ্ক দেওয়া আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর।
এই 4টি অঙ্ক আমরা আজকে হিসাবের ক্রমের নিয়ম অনুসরণ করে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সর্বপ্রথমে 1 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের 1 নম্বর অঙ্কটি হচ্ছে 7 × 8 - 6 ভাগ 2। 7 × 8 - 6 ভাগ 2। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে এখানে মোট কয়টি প্রক্রিয়া চিহ্ন আছে। আমাদের এখানে মোট প্রক্রিয়া চিহ্ন আছে 3টি, ভাগ, বিয়োগ, গুণ। তাহলে আমরা জানলাম ক্রমের নিয়ম অনুসারে আগে আমাদের ভাগের কাজ করতে হয়, তারপর আমরা করব গুণের কাজ, তারপর আমরা করব বিয়োগের কাজ। তাহলে চলো আমরা সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি অঙ্কটি এখানে লিখলাম 7 × 8 - 6 ভাগ 2। যেহেতু আমরা জানি আগে ভাগের কাজ করতে হবে, সেটা আমাদের কী করতে হবে? 6কে 2 দ্বারা ভাগ করতে হবে। 6কে 2 দ্বারা ভাগ করতে আমি রশি টেনে বুঝিয়ে দিয়েছি। তারপর আমাদের কাজ করতে হবে 7কে 8 দ্বারা গুণ করতে হবে। আমার দ্বিতীয় স্টেপ আমাদের 7কে 8 দ্বারা গুণ করতে হবে। আমাদের তৃতীয় স্টেপ হবে বা তৃতীয় ধাপ হবে আমাদের 6কে 2 দ্বারা ভাগ করার পর আমরা যা ভাগফল পাবো সেই ভাগফল আমরা কি করব? 7কে 8 দ্বারা গুণ করার পর আমরা যে গুণফল পাবো সেই গুণফল থেকে আমরা ভাগফলটি কি করব? বিয়োগ করব। তাহলে চলো আমরা করি। সর্বপ্রথম আমরা ভাগের কাজ করি। 6 আমাদের ভাজ্য, 2 আমাদের হচ্ছে ভাজক। আমরা 6কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 3। আমি 7 × 8 - 3, 7 × 8 - 3 আমি লিখলাম। আমি 6কে 2 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর আমার ভাগফল পেলাম আমরা 3। এখন আমাদের দ্বিতীয় ধাপে কাজ করতে হবে। যেহেতু দ্বিতীয় ধাপে আমাদের বলা আছে 7কে 8 দ্বারা গুণ করতে হবে, তাহলে আমরা চলো 7কে আমরা 8 দ্বারা গুণ করি। তাহলে আমাদের গুণফল হচ্ছে 56, 27 × 56 বিয়োগ 3। ভাগফলটা আমি রেখে দিলাম। এখন আমাদের করতে হবে কি? গুণফল থেকে ভাগফল বিয়োগ করতে হবে। 56 থেকে 3 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 53। 56 থেকে 3 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 53। অর্থাৎ আমরা বুঝলাম 7 × 8 - 6 ভাগ 2 আমরা যদি ক্রমের নিয়ম অনুসারে করি আমাদের বিয়োগ ফলাফল পেলাম আমরা 53, অর্থাৎ উত্তর 53। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা করব 2 নম্বর সমস্যাটি। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে দেখো 7 × বন্ধনী 8 - 6 ভাগ 2 বন্ধনী। সর্বপ্রথম আমাদের বুঝতে হবে এখানে আমাদের মোট কয়টি প্রক্রিয়া চিহ্ন আছে। আমাদের মোট প্রক্রিয়া চিহ্ন আছে 3টি, ভাগ, বিয়োগ, গুণ। আবার আমাদের বন্ধনী দেওয়া আছে। যেহেতু আমরা জানি বন্ধনীর কাজ আগে আমাদের করতে হয়, তাহলে চলো আমরা বন্ধনীর ভিতরে কি চিহ্ন আছে সেটি একবার দেখে নেই। আমাদের বন্ধনীর ভিতরে আছে ভাগের আর বিয়োগ। আমাদের জানা আছে আগে ভাগের কাজ করতে হবে, তারপর বিয়োগের কাজ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি রেখা টেনে বুঝিয়ে দিয়েছি। আমি অঙ্কটি লিখলাম 7 × বন্ধনী 8 - 6 ভাগ 2 বন্ধনী। সর্বপ্রথম আমাদের বন্ধনী কাজ যেহেতু করতে হবে, আমাদের বন্ধনীর ভিতরে আমাদের প্রথমে করতে হবে ভাগের কাজ। আমাদের 6কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করার পর আমরা যে ভাগফল পাবো সেটি থেকে আবার কি করব? আমরা 8 থেকে ভাগফলটি বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা যা পাবো বিয়োগফল এবং কি করব? 7-এর সঙ্গে তৃতীয় ধাপে 7-এর সঙ্গে গুণ করব। তাহলে চলো আমরা করি। আমি 7 গুণন দিলাম বন্ধনী 8। এখন আমরা করব 6কে যদি 2 দ্বারা আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 3, ভাগফল 3।
যেহেতু আমরা ভাগ জানি, 6কে আমরা 2 দ্বারা ভাগ করলে আমাদের ভাগফল হচ্ছে 3। দ্বিতীয় ধাপে আমরা করব কি, দ্বিতীয় ধাপ আমাদের আছে 8 থেকে ভাগফল বিয়োগ করব। সামনের অংশ আমি ঠিকই লিখলাম 7 গুণন, এখন আমরা 8 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল কত হচ্ছে 5। 8 থেকে 3 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 5। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের তৃতীয় ধাপ অনুসরণ করতে হবে। তৃতীয় ধাপ হচ্ছে আমাদের 7-এর সঙ্গে বিয়োগফল গুণ করতে হবে। 7 গুণন 5। এখন আমরা করব কি, 7কে 5 দ্বারা গুণ করব। 7কে যদি আমরা 5 দ্বারা গুণ করি আমাদের গুণফল হচ্ছে 35। 5 7 35। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 7 গুণন বন্ধনী 8 বিয়োগ 6 ভাগ 2 বন্ধনী সমস্যাটি সমাধান করে আমার ফলাফল পেলাম 35, অর্থাৎ উত্তর হচ্ছে 35। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা দেখব আমাদের 3 নম্বর সমস্যাটি। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে বন্ধনী 7 গুণন 8 বিয়োগ 6 বন্ধনী ভাগ 2। যেহেতু আমরা জানি আমাদের বন্ধনী কাজ আগে করতে হয়, তা চলো আমরা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের বন্ধনীর ভিতরে প্রক্রিয়া চিহ্ন আছে 2টি, একটি গুণ আর একটি বিয়োগ। আর বন্ধনীর বাহিরে আছে আমাদের ভাগ চিহ্ন। সর্বপ্রথম আমাদের করতে হবে বন্ধনীর ভিতরে গুণের কাজ করতে হবে। 7কে 8 দ্বারা গুণ করতে হবে প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ গুণফল থেকে 6 আমাদের কি করতে হবে, বিয়োগ করতে হবে। এই বিয়োগ করার পর আমাদের তৃতীয় ধাপ হচ্ছে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ করতে হবে। তাই চলো আমরা করি। আমি 7কে 8 দ্বারা গুণ করি, 7 8 56 বিয়োগ 6 বন্ধনী রেখে দিলাম ভাগ 2। এখন আমাদের করতে হবে বন্ধনীর ভিতরে বিয়োগ করতে হবে। 56 থেকে 6 বিয়োগ করতে হবে। যদি আমরা 56 থেকে 6 বিয়োগ করি আমাদের বিয়োগফল হচ্ছে 50। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের 56 থেকে 6 বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে আমাদের 50। এখন আমাদের তৃতীয় ধাপ হচ্ছে বিয়োগফলকে 2 দ্বারা ভাগ। 50কে আমরা করব 2 দ্বারা ভাগ করব। 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 25। ভাগফল 25। অর্থাৎ আমরা বুঝলাম 7 গুণন 8 বিয়োগ 6 ভাগ 2 কে যদি আমরা ক্রমের নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের ফলাফল হচ্ছে 25, অর্থাৎ উত্তর 25। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের 4 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমাদের 4 নম্বর সমস্যাটি হচ্ছে 7 গুণন বন্ধনী 8 বিয়োগ 6 বন্ধনী ভাগ 2। যেহেতু আমরা জানি আমাদের বন্ধনী সর্বোত্তম কাজ করতে হয়, তো চলো আমাদের কি করতে হবে, বন্ধনীর ভিতরে আমাদের একটি মতো চিহ্ন আছে বিয়োগ, বিয়োগের কাজ আগে করতে হবে। তারপর করতে হবে আমাদের দ্বিতীয় ধাপ হবে 7কে বিয়োগফল দ্বারা গুণ করতে হবে। আমাদের তৃতীয় ধাপ হবে গুণফলকে আবার 2 দ্বারা ভাগ করতে হবে। আমি রেখা টেনে বুঝিয়ে দিয়েছি। 8কে 6 দ্বারা বিয়োগ করতে হবে প্রথম ধাপ, আবার বিয়োগফলকে আবার করতে হবে 2 দ্বারা ভাগ করতে হবে। ভাগ করার পর আমরা ভাগফল যেটা পাবো সেটা আবার সাথে সঙ্গে আমাদের কি করতে হবে, গুণ করতে হবে। চলো আমরা করি। অঙ্কটি লিখলাম 7 গুণন 8 থেকে 6 যদি বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 2 ভাগ 2। এখন আমাদের দ্বিতীয় ধাপ অনুসরণ করতে হবে। দ্বিতীয় ধাপ আমরা পেলাম গুণ আর ভাগের চিহ্ন যেহেতু আছে আমাদের করতে হবে আগে ভাগের কাজ। আমরা যদি 2কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হচ্ছে 1। আমি 7 গুণন 1 লিখলাম। এখন আমাদের করতে হবে 7কে 1 দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে।
7কে যদি আমরা 1 দ্বারা গুণ করি আমাদের তৃতীয় ধাপ, তাহলে আমাদের গুণফল হচ্ছে 7 1 7। অর্থাৎ আমরা বুঝলাম 7 গুণন বন্ধনী 8 বিয়োগ 6 বন্ধনী ভাগ 2কে যদি আমরা ক্রম নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের ফলাফল হচ্ছে 7, অর্থাৎ উত্তর আমাদের 7। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বরের 4টি সমাধান করার চেষ্টা করলাম। এখন আমরা দেখব আমাদের 2 নম্বরের সমস্যাগুলো। 2 নম্বরে আমার সমস্যাগুলো আমাদের দেখব। হিসাবের নিয়মটি ব্যবহার করে সমস্যাগুলো সমাধান করো। হিসাবের নিয়ম ব্যবহার করে সমস্যাগুলি সমাধান করতে হবে। এখানে মোট আমাদের অঙ্ক দেওয়া আছে 6টি, 1 2 3 4 5 6। এই 6টি অঙ্ক আমরা আজকে হিসাবের নিয়ম অনুসরণ করে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা প্রথমে 1 নম্বর অঙ্কটি সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বর অঙ্কটি হচ্ছে 724 যোগ 87 যোগ 13। 724 যোগ 87 যোগ 13, এটি আমরা হিসাবের নিয়ম ব্যবহার করে সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর সমস্যাটি আমরা যেহেতু আমাদের প্রক্রিয়া চিহ্ন যোগ 2টি দেওয়া আছে, আমরা এই 3টি সংখ্যায় আমরা সরাসরি যোগ করলেও আমরা করতে পারবো, আবার আমরা এভাবেও করতে পারবো আরও সহজ পদ্ধতিতে। দেখো আমি করছি 724 যোগ 87 যোগ 13 আমি লিখলাম, অঙ্কটি লিখলাম। এখন আমি করছি দ্বিতীয় লাইনে 724 আমি রেখে দিলাম, আমি 87 আর 13 যোগ করছি। 87 আর 13 আমরা যদি যোগ করি যোগফল হবে 100। 3 7 10, 10 0, হাতে আমাদের 1 থাকবে, 1 8 9, হাতে আমার 10 10, তাহলে আমাদের হচ্ছে 100। এখন আমরা করব 724-এর সঙ্গে 100 যোগ করব। 724-এর সঙ্গে যদি আমরা 100 যোগ করি তাহলে আমাদের যোগফল হচ্ছে 824। দেখো 0 4 করতে 4, 0 2 2, 1 7 যোগ করলে আমাদের 8। অর্থাৎ আমরা বুঝলাম 724-এর সঙ্গে যদি আমরা 100 যোগ করি তাহলে আমাদের যোগফল হচ্ছে 824, অর্থাৎ উত্তর 824। এখন আমরা দেখব আমাদের 2 নম্বর সমস্যাটি। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে 624 থেকে 76 বিয়োগ 24। 624 বিয়োগ 76 বিয়োগ 24। এখন আমরা করব 624 থেকে 76 প্রথমে বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা বিয়োগফল যা পাবো সেখান থেকে আবার আমরা 24 বিয়োগ করব। তা চলো আমি অঙ্কটি লিখলাম 624 বিয়োগ 76 বিয়োগ 24। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি 624 লিখলাম। 624 থেকে যদি আমি ডবল লিখছি 624 বিয়োগ 76 বিয়োগ 24। প্রথমে আমাদের কাজ হবে 624 থেকে 76 আমরা কি করব? বিয়োগ করব। 624 থেকে 76 যদি আমরা বিয়োগ করি বিয়োগফল আমাদের হবে 548। দেখো 6 14 সমান 8, হাতে আমাদের 1 থাকবে, যেহেতু আমরা 4কে 14 ধরলাম, 7 হবে 8, 8 12 সমান আমাদের হবে 4, হাতে আমাদের 1 থাকবে, 1 6 সমান আমাদের 5। অর্থাৎ 624 থেকে আমরা 76 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 548। এখন আমরা করব 548 থেকে 24 বিয়োগ করব। 548 থেকে যদি আমরা 24 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 524। বিয়োগফল 524। দেখো 4 8 সমান আমাদের 4, 2 4 সমান 2, 5 5। অর্থাৎ 548 থেকে 24 বিয়োগ করলে আমাদের বিয়োগফল হচ্ছে 524, অর্থাৎ উত্তর 524। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ,
এখন আমরা আমাদের 3 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে, দেখো 20 গুণন বন্ধনী 66 গুণন 50 বন্ধনী। যেহেতু আমরা জানি আগে বন্ধনী কাজ আমাদের সর্বোত্তম করতে হয়, আমাদের বন্ধনীর ভিতরে গুণ চিহ্ন আছে, আমরা 66কে 50 দ্বারা গুণ করব, গুণ করার পর যে গুণফল পাবো সেটি দ্বারা আবার 20কে আমরা গুণ করব। তা চলো আমি অঙ্কটি লিখলাম, 20 গুণন বন্ধনী 66 গুণন 50। এখন আমাদের করতে হবে, যদি বন্ধনী কাজ আগে আমাদের করতে হবে। যদি আমরা 66কে 50 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 3300। 3300, এই 3300কে আমরা কি করব, 20 দ্বারা গুণ করব। দ্বিতীয় ধাপ আমাদের, যদি 3300কে 20 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 66,000। অর্থাৎ আমরা বুঝলাম 20 গুণন বন্ধনী 66 গুণন 50কে যদি আমরা হিসাবের নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের ফলাফল হচ্ছে 66,000, অর্থাৎ উত্তর 66,000। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব আমাদের 4 নম্বর সমস্যাটি। আমাদের 4 নম্বর সমস্যাটি হচ্ছে 4 গুণন 92 গুণন 25। 4 গুণন 92 গুণন 25, এই সমস্যাটিতে আমাদের 2টি প্রক্রিয়া চিহ্ন আছে, গুণ একই চিহ্ন আছে, গুণ চিহ্ন। আমাদের কি করতে হবে, 4কে 92 দ্বারা গুণ করব, গুণ করার পর আমাদের যে গুণফল পাবো সেটির সঙ্গে আমাদের 25 গুণ করলেও আমরা সরাসরি করতে পারি। আমি আরও সহজ পদ্ধতিতে আমরা করার চেষ্টা করব। দেখো আমি অঙ্কটি লিখলাম, 4 গুণন 92 গুণন 25। এখন আমি করলাম 4 গুণন 25, এই 25কে আমি সামনে নিয়ে আসলাম, গুণন 92 রেখে দিলাম। এখন আমাদের করতে হবে 4 দ্বারা 25কে যদি আমরা গুণ করব, 4 দ্বারা 25কে আমরা গুণ করলে আমরা জানি আমাদের গুণফল হবে 100। 4 25 100। এখন আমাদের দ্বিতীয় ধাপ হবে 100কে 92 দ্বারা গুণ করব। যদি আমরা 100কে 92 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 9200। 9200, যেহেতু আমরা গুণের অধ্যায়ে গুণের কাজ শিখছি সেহেতু আমাদের কী করতে হবে, 100কে 92 দ্বারা গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 9200। অর্থাৎ আমরা বুঝলাম 4 গুণন 92 গুণন 25কে যদি আমরা হিসেবের নিয়ম অনুসারে সমাধান করার চেষ্টা করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 9200, অর্থাৎ উত্তর 9200। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা করব আমাদের 5 নম্বর সমস্যাটি। 5 নম্বর, তাহলে চলো আমরা 5 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 5 নম্বর সমস্যাটি হচ্ছে 32 গুণন 25। এখানে একটি মাত্র প্রক্রিয়া চিহ্ন আছে, গুণ। কি করতে হবে, 32কে 25 দ্বারা গুণ করতে হবে। আমরা সরাসরি 32কে 25 দ্বারা গুণ করেও আমরা গুণফল বের করতে পারবো, আরও সহজ পদ্ধতিও আমরা করতে পারবো। তাহলে চলো আমরা সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি। আমাদের আমি অঙ্কটি লিখলাম 32 গুণন 25। আমি সর্বোত্তম করবো কি, 32কে আমি ভাঙাবো। 32কে যদি আমি 8 গুণন 4 করি, 8 গুণন 4 4 আসতে 32 আমাদের ঠিক থাকবে। আমি 32কে ভাঙালাম, 8 গুণন 4 গুণন 25 আমি রেখে দিলাম। দ্বিতীয় ধাপ হচ্ছে আমাদের 8 আমি রেখে দিলাম, 4 দ্বারা 25কে আমি গুণ করব। 4 দ্বারা যদি আমি 25কে গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 4 25 100। 4 25 100। আমাদের এখন তৃতীয় ধাপ হবে 100কে 8 দ্বারা গুণ করব। যদি আমরা 100কে 8 দ্বারা গুণ করি তাহলে আমরা জানি আমাদের গুণফল হবে 800। গুণফল 800, অর্থাৎ আমরা বুঝলাম 32কে 25 দ্বারা গুণ করলে হিসাবের নিয়ম অনুসারে আমাদের হচ্ছে ফলাফল 800, অর্থাৎ উত্তর 800। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আমাদের 6 নম্বর সমস্যাটি সমাধান করার চেষ্টা করব।
আমাদের 6 নম্বর সমস্যাটি হচ্ছে 97 গুণন 8। 97 গুণন 8, এখানে একটি মাত্র প্রক্রিয়া চিহ্ন আছে। কি চিহ্ন? গুণ চিহ্ন। আমরা বুঝলাম 97কে 8 দ্বারা গুণ করতে হবে। চলো আমরা সরাসরি করতে পারি। 97কে 8 দ্বারা গুণ করেও আমরা গুণফল নিয়ে আসতে পারবো। আমরা আরও সহজ পদ্ধতিতে করতে পারবো। সহজ পদ্ধতিতে করলে আমাদের হবে, আমি অঙ্কটি লিখলাম 97 গুণন 8। দ্বিতীয় লাইন দেখো, 97 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, 100 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 97 হবে। আমি কি করলাম? 100 বিয়োগ 3, তাহলে আমাদের বিয়োগফল কত হবে? 97। তাহলে লেখা যায় 100 বিয়োগ 3 গুণন 8। তৃতীয় লাইনে দেখো, 100 বিয়োগ 3কে আমরা কি করব? 8 দ্বারা গুণ করব। আমরা 8 দ্বারা 100কেও গুণ করব, আবার 8 দ্বারা 3কেও আমরা গুণ করব। তা চলো আমরা তৃতীয় লাইনে দেখো, 100 গুণন 8, 100 গুণন 8 বিয়োগ 3 গুণন 8। বুঝলাম 100 গুণন 8 বিয়োগ 3 গুণন 8। আমরা কি করলাম? 8কে 100-এর সঙ্গে গুণ করলাম, আবার 3-এর সঙ্গে আমরা গুণ করলাম। যদি আমরা চতুর্থ লাইনে দেখো, 8কে 100 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফল হবে 800। 8কে 100 দ্বারা গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 800 বিয়োগ 3কে যদি আমরা 8 দ্বারা গুণ করি, তাহলে আমাদের গুণফল হচ্ছে 24। 3 আসতে 24। এখন আমরা করব 800 থেকে 24 বিয়োগ করব। যদি আমরা 800 থেকে 24 বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 776। 776 দেখো, 4 10 সমান 6, হাতে 1, 3 হবে 3 10 সমান 7, হাতে 1, 1 8 সমান 7। অর্থাৎ আমরা বুঝলাম 800 থেকে 24 যদি আমরা বিয়োগ করি, তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 776। অর্থাৎ উত্তর 776। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 1 নম্বর সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলাম, 2 নম্বর সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলাম। এখন আমরা করব আমাদের 3 নম্বর সমস্যাগুলো। তা চলো আমাদের 3 নম্বর সমস্যাগুলো কি আছে দেখে নেই। আমাদের 3 নম্বর সমস্যা দেখো, দেওয়া আছে নিচের সমস্যাগুলোকে সাধারণ গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করো। আমাদের এখানে মোট 3টি সমস্যা দেওয়া আছে। এই সমস্যা 3টিকে আমাদের কি করতে হবে? গাণিতিক বাক্য আগে প্রথমে তৈরি করতে হবে, তারপর আমাদের কি করতে হবে? গাণিতিক বাক্যকে আমাদের আবার সমাধান করে দেখাতে হবে। এটা চলো দেখো, আমাদের 1 নম্বর সমস্যাটি হচ্ছে 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? এটা আমাদের 1 নম্বর সমস্যা। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে ভাজক ভাগশেষ এর 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয়, তাহলে ভাজ্য কত? আমি আবার বলতেছি, ভাজক ভাগশেষের 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয়, তাহলে ভাজ্য কত? এটি আমাদের 2 নম্বর সমস্যা। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? এটি হচ্ছে আমাদের 3 নম্বর সমস্যা। আমরা এই সমস্যা 3টিকে কি করব? প্রথমে গাণিতিক বাক্য তৈরি করব, তারপর আমরা গাণিতিক বাক্যকে সমাধান করার চেষ্টা করব। তাহলে চলো আমরা সর্বপ্রথম 1 নম্বর সমস্যাটি গাণিতিক বাক্যে তৈরি করে
আবার সমস্যা সমাধান করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের 1 নম্বর সমস্যাটি দেখো, 5টি পেন্সিলের দাম 60 টাকা হলে 9টি পেন্সিলের দাম কত? সর্বপ্রথম আমাদের অঙ্কটি বুঝতে হবে। 5টি পেন্সিলের দাম 60 টাকা, নিশ্চয়ই একটি পেন্সিলের দাম কম হবে, আবার তার 9টি পেন্সিলের দাম বেশি হবে। তাহলে আমাদের কী করতে হবে? সর্বপ্রথম আমাদের করতে হবে গাণিতিক বাক্য তৈরি করতে হবে। তো চলো আমরা এই সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। দেখো আমি লিখলাম 5টি পেন্সিলের দাম 60 টাকা, অতএব একটি পেন্সিলের দাম কম হবে। যদি 5টির দাম 60 টাকা হয়, নিশ্চয়ই আমরা জানি একটির দাম কম। তাহলে আমরা জানি কম হলে কী হয়? ভাগ হয়। তাই 60 ভাগ 5। আবার আমার কী করতে হবে? 9টি পেন্সিলের দাম, একটির দাম কম হলে 9টির দাম নিশ্চয়ই বেশি হবে। আমরা জানি বেশি হলে কী করতে হয়? গুণ করতে হয়। অতএব 9টি পেন্সিলের দাম 60 গুণন ভাগ 5 গুণন 9। বলছি 9টি পেন্সিলের দাম হবে, এটা আমার গুণ করতে বেশি হবে। 60 ভাগ 5কে আমাদের কী করতে হবে? 9 দ্বারা গুণ করতে হবে। এটি হবে আমাদের গাণিতিক বাক্য। এটি আমাদের কি? গাণিতিক বাক্য। অর্থাৎ আমাদের গাণিতিক বাক্য হবে 60 ভাগ 5 গুণন 9। এখন আমরা করব এই গাণিতিক বাক্যকে সমাধান করার চেষ্টা করব। দেখো আমি অঙ্কটি লিখলাম, গাণিতিক বাক্যটি লিখলাম, বন্ধনী 60 ভাগ 5 বন্ধনী গুণন 9। যেহেতু আমরা জানি আমাদের বন্ধনীর ভিতরে কাজ আগে সর্বপ্রথম করতে হয়, চলো আমরা করি। বন্ধনীর ভিতরে আমাদের একটি মতো প্রক্রিয়া চিহ্ন আছে। কি চিহ্ন? ভাগ চিহ্ন। আমাদের কী করতে হবে? 60কে 5 দ্বারা ভাগ করতে হবে। আমরা বুঝতে পারছি 60 আমাদের ভাজ্য বৃহত্তম সংখ্যা, 5 আমাদের ভাজক ক্ষুদ্রতম সংখ্যা। আমরা যদি 60কে 5 দ্বারা ভাগ করি তাহলে আমাদের ভাগফল হবে 12। 5 12 60, অর্থাৎ আমরা পারলাম 60কে 5 দ্বারা ভাগ করার পর আমরা ভাগফল পেলাম 12। এখন আমরা এই ভাগফলকে 9 দ্বারা কি করব? গুণ করব। তাহলে 12 গুণন 9। এখন আমরা 12কে যদি 9 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হবে 108। 108। দেখো 9 2 8, 18 8 8, হাতে থাকে 1, 9 1 9 আর 1 10। অর্থাৎ আমরা 12কে 9 দ্বারা গুণ করলে আমাদের গুণফল হচ্ছে 108। অর্থাৎ আমরা বুঝলাম 9টি পেন্সিলের দাম হবে আমাদের 108 টাকা। সুতরাং 9টি পেন্সিলের দাম 108 টাকা, অর্থাৎ উত্তর হচ্ছে আমাদের 108 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা 1 নম্বর সমস্যাটি সমাধান করার বুঝতে পারছো সমাধান। এখন আমরা দেখব আমাদের 2 নম্বর সমস্যাটি। আমাদের 2 নম্বর সমস্যাটি হচ্ছে ভাজক ভাগশেষ এর 3 গুণ এবং ভাগফল ভাজকের 4 গুণ। ভাগশেষ যদি 2 হয় তাহলে ভাজ্য কত? সর্বপ্রথম আমাদের সমস্যাটি আগে বোঝার চেষ্টা করব। দেখো ভাজক ভাগশেষে 3 গুণ, অর্থাৎ আমরা বুঝলাম ভাগশেষ যা থাকবে তার 3 গুণ হবে কি? ভাজক। এবং ভাগফল ভাজকের 4 গুণ। আমরা বুঝলাম, এখানে বুঝলাম যে ভাজক যা থাকবে ভাগফল হবে তার 4 গুণ। তাহলে আমাদের ভাগশেষ 2 হয়, তাহলে ভাজ্য কত? দেখো দেওয়া আছে ভাগশেষ 2, ভাগশেষ 2। যেহেতু আমাদের শর্ত বলা আছে ভাজক ভাগশেষের 3 গুণ, যদি ভাগশেষ আমাদের 2 হয় তাহলে ভাজক আমাদের 3 দ্বারা গুণ করতে হবে, 3 গুণ। আমরা ভাগশেষকে যদি 3 দ্বারা গুণ করি 3 2 6, অর্থাৎ আমরা ভাজক পেলাম 6। আবার বলছে ভাগফল ভাজকের 4 গুণ, অর্থাৎ আমরা বুঝলাম আমরা ভাজক যা পাবো ভাগফল তার 4 গুণ হবে। যেহেতু আমরা ভাজক পেলাম 6, 6কে আমরা 4 দ্বারা গুণ করলে আমরা
ভাগফল পাবো, অর্থাৎ 6 গুণন 4 সমান সমান 24। আমরা ভাগফল পেলাম 24, অর্থাৎ আমরা ভাগশেষ 2 ভাজক 6 ভাগফল 24 পেলাম। এখন আমরা করব ভাজ্য কত। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের ভাজ্য বের করা একটি সূত্র আছে, আমরা সরাসরি সেই সূত্রে চলে যাব। দেখো, জানা আছে, আমরা জানি বা জানা আছে ভাজ্য সমান সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। আমাদের ভাজ্য বের করতে হলে ভাজককে ভাগফল দ্বারা গুণ করতে হবে, এই গুণফলকে আবার ভাগশেষের সঙ্গে যোগ করতে হবে, তাহলে আমাদের ভাজ্য বের হবে। দেখো, যেটা আমাদের ভাজ্য বের করতে হবে, আমি ভাজকের স্থানে 6 লিখলাম, 6 আমাদের ভাজক, গুণ ভাগফল আমাদের 24 লিখলাম, যোগ ভাগশেষ আমাদের 2 লিখলাম। এখন আমাদের এই গাণিতিক বাক্য, এটি হবে আমাদের গাণিতিক বাক্য, অর্থাৎ আমাদের গাণিতিক বাক্য হচ্ছে 6 গুণন 24 যোগ 2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গাণিতিক বাক্য তৈরি করা শিখলাম। এখন আমাদের করতে হবে এই গাণিতিক বাক্যকে সমাধান করার চেষ্টা করতে হবে। আমি গাণিতিক বাক্যটি লিখলাম 6 গুণন 24 যোগ 2। এখন আমাদের কি করতে হবে, এই গাণিতিক বাক্যে আমাদের 2টি প্রক্রিয়া চিহ্ন আছে, একটি গুণ আর একটি যোগ। যেহেতু আমরা জানি আমাদের প্রথমে গুণের কাজ হবে, তারপর আমাদের যোগের কাজ হবে, সেটা আমরা চলো আমরা তার সমাধান করার চেষ্টা করি। আর 6কে 24 দ্বারা গুণ করতে হবে, গুণ করার পর আমরা গুণফল যা পাবো তার সঙ্গে 2 আমাদের যোগ করতে হবে। 6কে 24 দ্বারা গুণ করলে আমাদের গুণফল হবে 144 যোগ 2। এখন আমাদের করতে হবে 144-এর সঙ্গে 2 যোগ করলে আমাদের যোগফল হচ্ছে 146, অর্থাৎ আমরা ভাজ্য পেলাম 146, অর্থাৎ উত্তর 146। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করব তোমরা 2 নম্বর সমস্যাটি সমাধান করা করতে পেরেছ, বুঝতে পেরেছ। এখন আমরা করব আমাদের 3 নম্বর সমস্যাটি। তো চলো আমরা আমাদের 3 নম্বর সমস্যাটি দেখি। আমাদের 3 নম্বর সমস্যাটি হচ্ছে, জনাব শম্পার মাসিক বেতন 7,500 টাকা। প্রতি মাসে তার খরচ হয় 7,250 টাকা। তিনি 1 বছরে কত টাকা জমাতে পারবেন? সর্বোত্তম আমাদের সমস্যাটি বুঝে চেষ্টা করতে হবে। দেখো, জনাব শম্পা নিশ্চয়ই একজন চাকরিজীবী, তিনি মাসিক বেতন পান 7,500 টাকা, আবার তিনি মাসিক খরচ করেন 7,250 টাকা, অর্থাৎ তিনি মাসিক বেতন পান 7,500 টাকা, আর মাসিক তিনি খরচ করেন 7,250 টাকা। নিশ্চয় তিনি বেতনের থেকে একটু কম খরচ করেন, তাহলে তার কি হবে, তিনি মাসে কিছু টাকা সঞ্চয় হবে। এই সঞ্চয় তিনি 1 মাসে যা সঞ্চয় করবেন সেটা আমাদের 1 বছরে নিশ্চয় বেশি হবে, সেটি আমাদের বের করতে হবে। চলো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। আমরা জানি 1 বছর সমান সমান 12 মাস, আমাদের জানা আছে 1 বছর সমান সমান 12 মাস। দেখো, শম্পা 1 মাসে জমাতে পারবেন, শম্পা 1 মাসে জমাতে পারবেন। শম্পার মোট বেতন ছিল, মাসিক বেতন 7,500 টাকা, তার মাসিক খরচ ছিল 7,250 টাকা। নিশ্চয়ই 7,500 থেকে 7,250 বিয়োগ করলে তার কিছু সঞ্চয় থাকবে, অতিরিক্ত টাকা থাকবে, আর অতিরিক্ত টাকাটাই হচ্ছে তার সঞ্চয়। অর্থাৎ শম্পা 1 মাসে জমাতে পারবেন 7,500 বিয়োগ 7,250 টাকা, অর্থাৎ শম্পা 12 মাসে জমাতে পারবেন। নিশ্চয়ই 12 মাস বেশি জমাতে পারবেন, কী করতে হবে, গুণ করতে হবে। 12 গুণন এই সঞ্চয়টাকে আমি যদি গুণ করব 12 দ্বারা, 12 গুণন 7,500 বিয়োগ 7,250, এটি হবে আমাদের গাণিতিক বাক্য। অর্থাৎ গাণিতিক বাক্য হচ্ছে আমাদের 12 গুণন বন্ধনী 7,500 বিয়োগ 7,250। এখন আমরা করব
এই গাণিতিক বাক্যটিকে আমরা সমাধান করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি গাণিতিক বাক্যটি লিখলাম 12 গুণন বন্ধনী 7500 বিয়োগ 7250 বন্ধনী। সর্বপ্রথম আমরা জানি আমাদের বন্ধনীর কাজ আগে করতে হয়, আমাদের জানা আছে। তাহলে চলো আমরা আগে বন্ধনী কাজ করি। যদি আমরা 7500 থেকে 7250 বিয়োগ করি তাহলে আমাদের বিয়োগফল হচ্ছে 250 অর্থাৎ 12 গুণন 250। আমি কী করলাম, বন্ধনীর কাজটা আগে করলাম। 7500 থেকে আমি 7250 বিয়োগ করার পর আমার বিয়োগফল পেলাম 250। এখন আমাদের করতে হবে 250কে 12 দ্বারা গুণ করতে হবে। গুণটি আমরা সরাসরি করতে পারবো, আরও সহজ পদ্ধতি করতে পারবো। তো চলো আমরা সহজ পদ্ধতি করি। 12কে যদি আমি ভাঙ্গাই 3 গুণন 4, 3 4 12 হয় আমরা জানি। আমি কী করলাম, 12কে ভাঙালাম 3 গুণন 4 আর গুণন 250 আমি লিখলাম। এখন আমাদের করতে হবে 4 দ্বারা যদি আমার 250কে গুণ সহজেই করতে পারবো। আমি লিখলাম 3 রেখে দিলাম 3 গুণন 4 গুণন 250। আমি এই দুটো কাজ করব আগে। যদি এখন আমি করে দেখো 3 গুণন 250কে যদি 4 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 1000। গুণফল 1000। 4 গুণন 250 গুণ করলে আমাদের হবে 1000। এখন আমরা করব 1000কে 3 দ্বারা গুণ করব। যদি আমরা 1000কে 3 দ্বারা গুণ করি তাহলে আমাদের গুণফল হচ্ছে 3000। গুণফল 3000 অর্থাৎ উত্তর 3000। অর্থাৎ আমরা বুঝলাম শম্পা 1 মাসে সঞ্চয় করে 250 টাকা, 12 মাসে সঞ্চয় করবে 3000 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা 3 নম্বর সমস্যাটি সমাধান দিলাম। এখন আমরা করব আমাদের 4 নম্বর সমস্যাটি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমাদের 4 নম্বর সমস্যাটি হচ্ছে রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। রূপা ও মনির কাছে একসাথে 875 টাকা রয়েছে। দাঁড়ি মনির কাছে রূপার চেয়ে 125 টাকা বেশি রয়েছে। দাঁড়ি মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে, এটি আমাদের বের করতে হবে। প্রথমে আমাদের কি করতে হবে, সমস্যাটি বোঝার চেষ্টা করতে হবে। চলো আমরা সমস্যাটা একটু বোঝার চেষ্টা করি। রূপা ও মনি নিশ্চয় দুজন ব্যক্তি, একসাথে টাকা আছে কত 875 টাকা আছে। কার কাছে? রূপা আর মনির কাছে আছে। এখানে কিন্তু কার কত টাকা আছে বলা নাই। এখন আমাদের করতে হবে মনির কাছে রূপার সে 125 টাকা বেশি রয়েছে। আমরা বুঝলাম রূপার কাছে যা থাকবে মনির কাছে 125 টাকা বেশি থাকবে। তাহলে মনি আর রূপার প্রত্যেকের কাছে কত টাকা থাকবে এটি আমাদের বের করতে হবে। আমরা বুঝলাম মনি আর রূপার কাছে 875 টাকা আছে, আর রূপার যা থাকবে মনির কাছে 125 টাকা রূপার চেয়ে বেশি থাকবে। এখন প্রত্যেকের কত টাকা আছে এটি আমাদের বের করতে হবে। তা চলো আমরা সমস্যাটি সমাধান করার চেষ্টা করি। আমি লিখলাম রূপা ও মনির একত্রে আছে, অর্থাৎ একসাথে আছে 875 টাকা। মনির কাছে বেশি আছে, নিশ্চয় বলছে রূপার থেকে মনির কাছে 125 টাকা বেশি থাকবে। মনির কাছে বেশি আছে 125। যদি 875 থেকে 125 টাকা আমরা বিয়োগ করি তাহলে নিশ্চয়ই আমরা যে পরিমাণ টাকা পাবো সেই পরিমাণ টাকা মনির আর রূপার সমান হবে, সমান অংশ থাকবে। তাহলে আমার 825 থেকে 125 কী করব, বিয়োগ করব। অতিরিক্ত টাকাটা আমরা বাদ দিয়ে দেব। 875 থেকে 125 যদি আমরা বিয়োগ করি
আমাদের বিয়োগফল হচ্ছে 750। দেখো 5 প্লাস লিখে 0, 2 7 সমান 5, 1 8 সমান 7, অর্থাৎ দুজনের নিকট সমানভাবে আছে 750 টাকা। এই 700 টাকা মনির কাছে আর রূপার কাছে সমানভাবে থাকবে। অর্থাৎ রূপার কাছে আছে 750কে 2 দ্বারা যদি আমরা ভাগ করি, যেহেতু দুজন ব্যক্তি, 750 ভাগ 2 কে আমরা যদি 750কে 2 দ্বারা ভাগ করি, আমাদের ভাগফল হচ্ছে 375। অর্থাৎ রূপার কাছে আছে 375 টাকা, আর মনির কাছে থাকবে অবশ্যই 375 টাকা। বলছে মনির কাছে 375 টাকার থেকে 125 টাকা বেশি থাকবে। তা চলো, অর্থাৎ মনির কাছে আছে 375 যোগ 125, অর্থাৎ 500 টাকা। আমরা 375 থেকে সঙ্গে যদি 125 যোগ করি, আমাদের যোগফল হচ্ছে 500। 5 5 10 0, 2 7 9 হাতে 1 10, 0 হাতে 1 2 3 5, অর্থাৎ 500 টাকা। মনিরের থাকবে 500 টাকা, রূপার 375 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা 4 নম্বর সমস্যাটি বুঝলাম। এখন আমরা করব আমাদের 5 নম্বর সমস্যাটি। আমাদের 5 নম্বর সমস্যাটি হচ্ছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। দাঁড়ি পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ। পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত? পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত, এটি আমাদের বের করতে হবে। সর্বপ্রথম আমরা করব, সমস্যাটি বোঝার চেষ্টা করব। পিতা ও পুত্রের বয়সের সমষ্টি 55 বছর। যেহেতু আমরা জানি সমষ্টি মানে যোগ, পিতা ও পুত্রের মোট বয়স যোগ করে হচ্ছে আমাদের 55 বছর। দ্বিতীয় বলছে পিতার বয়স পুত্রের বয়সে 4 গুণ, অর্থাৎ পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার 4 গুণ হবে। তাহলে পৃথকভাবে পিতা ও পুত্রের বয়স কত সেটি আমাদের বের করতে হবে। সমাধান করার চেষ্টা করি। ধরি পুত্রের বয়স ক বছর আমি ধরলাম, যেহেতু পুত্রের বয়স আমাদের জানা নেই, আমি ধরলাম পুত্রের বয়স ক বছর। অর্থাৎ পুত্রের বয়স যা হবে পিতার বয়স তার 4 গুণ হবে। অর্থাৎ পিতার বয়স ক গুণন 4, পুত্রের ক বছর, পিতা 4কে আমাদের গুণ করি, তাহলে আমরা পাবো পুত্রের বয়সকে 4 দ্বারা গুণ করলে পিতার বয়স পাবো, ককে আমরা 4 দ্বারা গুণ করলে পাবো 4 ক বছর। অর্থাৎ আমরা বুঝলাম পিতার বয়স 4 ক বছর। অর্থাৎ পিতা ও পুত্রের বয়সের সমষ্টি নিশ্চয় যোগ করবো আমরা, যোগ করে 4 ক যোগ ক, পিতার বয়স যোগ পুত্রের বয়স। যদি পুত্রের বয়স আমরা ক ধরছি, পিতার বয়স 4 ক, তাহলে আমাদের হচ্ছে 5 ক বছর হবে। এখন শর্ত আমাদের যেহেতু বলছে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি বলছে আমাদের 55 বছর, এটিও হচ্ছে আমাদের সমষ্টি। কারণ আমাদের শর্ত মতে দিতে পারি, শর্ত মতে 4 ক যোগ ক সমান সমান 55। আমাদের 4 ক হচ্ছে পিতার বয়স, ক হচ্ছে আমাদের পুত্র বয়স, যোগ করলে আমাদের পিতা পুত্রের বয়স সমষ্টি পাবো। আর আমাদের 55 পিতা পুত্রের বয়সের সমষ্টি দেওয়া আছে। 4 ক যোগ ক আমাদের হবে 5 ক সমান সমান 55, ক সমান সমান 55 ভাগ 5। কিন্তু 5 আমাদের এই ডান পাশে আসলে গুণ অবস্থায় ছিল, ভাগ হবে 5। অর্থাৎ ক সমান সমান 55কে যদি আমরা 5 দ্বারা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল হচ্ছে 11। অর্থাৎ আমরা পেলাম ক সমান সমান 11 বছর, কর মান পেলাম 11 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কর ধরছিলাম পুত্রের বয়স, তাহলে আমরা পুত্রের বয়স পেলাম, পুত্রের বয়স 11 বছর। অর্থাৎ পিতার বয়স 4 ক ছিল, 4 ক, অর্থাৎ 4 গুণন কর মান আমাদের 11, 4কে আমরা 11 দ্বারা গুণ করলে আমাদের গুণফল হবে 44 বছর। অর্থাৎ পিতার বয়স 44 বছর। অর্থাৎ উত্তর পিতার বয়স 44 বছর, পুত্রের বয়স 11 বছর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পরের
সমস্যাটি দেখব। সমস্যাটি দেখো, দেওয়া আছে 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। 4টি মুরগি এবং 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। একটি হাঁসের দাম 85 টাকা হলে একটি মুরগির দাম কত? আমাদের 4টি মুরগি এবং 3টি হাঁস, মোট 60টি প্রাণীর দাম একত্রে দেওয়া আছে 639 টাকা। আমরা একটি হাঁসের দাম বলা আছে 85 টাকা। তাহলে নিশ্চয়ই আমরা 3টি হাঁসের দাম বের করতে পারবো। দেখো, একটি হাঁসের দাম 85 টাকা, অতএব আমাদের 3টি হাঁস ছিল, 3টি হাঁসের দাম 85 গুণন 3, আমরা জানি 3টি হাঁসের দাম বেশি হবে, আমরা গুণ করলাম 85 গুণন 3। 85কে যদি আমরা 3 দ্বারা গুণ করি, আমাদের গুণফল হচ্ছে 255 টাকা। আমরা 3টি হাঁসের দাম পেলাম 255 টাকা। আমার 639 টাকার মধ্যে থেকে আমরা হাঁসের দামটা যদি বাদ দিলে আমরা 4টি মুরগির দাম পাবো, অর্থাৎ 4টি মুরগি প্লাস 3টি হাঁসের দাম একত্রে 639 টাকা। অর্থাৎ 3টি হাঁসের দাম একত্রে আমরা পেলাম 255 টাকা। এখন আমরা করব কি, এখান থেকে 639 থেকে আমরা 255 হাঁসের দামটা বিয়োগ করব। বিয়োগ করার পর আমরা পাবো 4টি মুরগির দাম 384 টাকা। দেখো, 5 9 = 4, 5 13 = 8, হাতে 1 3, 6 = 3, অর্থাৎ 4টি মুরগির দাম আমরা পেলাম 384 টাকা। অর্থাৎ 4টি মুরগির দাম 384 টাকা। অর্থাৎ একটি মুরগির দাম যেটা আমাদের বের করতে হবে, একটি মুরগির দাম আমাদের কম হবে, কম হলে আমাদের কী করতে হবে? ভাগ করতে হবে। অর্থাৎ 4টি মুরগির দাম 384 টাকা। অর্থাৎ একটি মুরগির দাম 384 ভাগ 4। 384কে যদি আমরা 4 দ্বারা ভাগ করি, আমার ভাগফল হচ্ছে 96 টাকা। অর্থাৎ একটি মুরগির দাম হচ্ছে আমাদের 96 টাকা। উত্তর 96 টাকা। সুপ্রিয় শিক্ষার্থী, কিন্তু আমরা অনুশীলনী সমস্যাগুলি সমাধান করার চেষ্টা করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস এখানেই শেষ করব। সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ও পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ক্লাস এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।